প্রিয়নাথ সঙ্গে যাচ্ছেন বলে এবার মাখন আর তার খোকার জন্যে জেনানা কামরার ব্যবস্থা করা হয়েছে। মাখনের খোকাটি বড় দুরন্ত, সবে সামনের দুখানি দাঁত উঠেছে, আর তা দিয়েই সামনে যা পায় তার উপরে দাঁতের জোর পরখ করে দেখে। শুরুতে সেখানিক জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখল, তারপর একটু ঘুমিয়ে উঠেই ভয়ানক ছটফট আরম্ভ করে দিল। একা মাখনের জোকই যে তাকে সামলায়, বর বাবাজিও অন্য কামরায়, আর এদিকে খোকা একখানা টিনের সৈনিকের মাথার টুপিটা প্রাণপণে চেবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি আরে খোকা ছাড় ছাড়, আরে দাঁত দোকানি ভেঙে যাবে তো, দেখো কাণ্ড। আরে খোকা এরকম করে না, ছাড় বাবা। বলে ছাড়িয়ে নিতেই সে চিৎকার জুড়ে দিল। গোটা কামরার লোকজন বিরক্ত মুখে মাখনের দিকে চেয়ে। মাখন অনেক ভুলিয়ে ভালিয়েও কিছুতেই খোকাকে সামলাতে আর পারছিল না। এমন সময়, দাও তো দেখি, তোমার খোকাকে আমার কাছে দাও বলে হাসি মুখে মাখনের সামনের সিটের মেয়েটি দুহাত বাড়িয়ে দিল। মেয়েটি মাখনেরই বয়সী হবে, মুখে অদ্ভুত এক সারল্য, কিন্তু এর পোশাক আশাক গড়পড়তা আর 5টা বাঙালি মেয়ের মতো না। চুল টেনে পিছনে খোঁপা করে বাঁধা, পরনে লম্বা হাতা সাদা গাউন, গলায় সোনালি ক্রুশ ঝুলছে। এতক্ষণ জানলার ধারে বসে কালো মলাটের একখানি বই মন দিয়ে পড়ছিল সে। একবার খোকার দিকে দুহাত বাড়াতেই মশাই এক গাল হেসে তার কোলে নিজেকে সঁপে দিলেন। মাখনও একটু হাঁপ ছেড়ে বাঁচল। ও বাবা, কি দুরন্ত যেই খোকাটা। তা অনেক দূরে যাচ্ছ বুঝি? তা বলো জানি না বাপু, রাতের বেলা স্বামী এসে বললেন খুব জরুরি দরকার, বেরোতে হবে, হাতের কাছে যা আছে গুছিয়ে ফেলো। সেই ভোর রাতে বেরিয়েছি জানো। তিনি ওই গাড়িতেই আছেন বন্ধুর সঙ্গে অন্য কামরায়। তা কোথায় যাচ্ছ নামটুকুও জানো না? কি একটা যেন বলেছিলেন গো, মনে পড়ছে না। পাহাড়ি এলাকা, তাঁবাটোলা না তাঁবাটুলি, কি যেন একটা। এবার মেয়েটির চোখ গোল গোল হয়ে মুখ হাসিতে ভরে উঠল। তামাটুলি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তামাটুলি। আরে আমিও তো সেখানেই থাকি। আমি অবশ্য আজ যাব না, রানীগঞ্জে মিশনের কিছু কাজ আছে, সেটা সেরে কাল কি পরশু যাব। তা তুমি থাকবে তো কিছুদিন? হ্যাঁ। বাহ, তাহলে তো হয়েই গেল। ওখানে আমাদের মিশনের মেয়েদের একটা আশ্রম আছে, পারলে এসো, ভালো লাগবে। আমাদের সিস্টার এলা বড্ড ভালো মানুষ, ওকে জানিও আমার সঙ্গে ট্রেনে তোমার আলাপ হয়েছে, খুব আদর যত্ন করবেন। কিন্তু তোমার নামটাই তো জানা হয়নি ভাই। উত্তমা থুড়ি ক্যান্টেন্স, সবাই আমাকে ওখানে খুকি নামে ডাকে। এই তোমার খোকা, আর এই আমি খুকি। বলে যেন কতই না মজা পেয়েছে, এমন ভাবে হো হো করে হেসে উঠল মেয়েটি। খোকাও কিছু বুঝতে না পেরেই অকারণে মাড়ি বের করে হাসতে লাগলো। এই খোকা, তোর মায়ের নাম কি রে? মাখনলতা। রানীগঞ্জ থেকে গাড়িতে চাপতে হবে। ইনল্যান্ড ট্রানজিট কোম্পানিকে তার করে আগে থেকেই ডাক গাড়ি ভাড়া করে রেখেছিলেন প্রিয়নাথ। সাপের শুকনো খোলসের মতো আঁকা বাঁকা নদী মৃত পড়ে আছে, জল নেই। তবু গাড়ি কাদায় আটকে যাওয়ায় কুলিদের দিয়ে ঠেলে গাড়ি ওপরে তুলতে হলো। নদী পেরোতেই চারিদিকের প্রকৃতি সব কেমন বদলে গেল। মনে হলো যেন কালো মেঘের দল মাটিতে নেমে এসেছে। আরো কিছু কাছে যেতে পাহাড়গুলো স্পষ্ট চেনা যেতে লাগলো। এখানেই খানিক দূর গিয়ে বিরাট এক বনের সামনে গাড়ি দাঁড়িয়ে পড়ল। বনের মধ্যে দিয়ে গাড়ি চলার আর কোনো পথ নেই।
এবার পালকি সম্বল। তামাটুলি থেকে জোড়া পালকি পাঠানো হয়েছে। একখানিতে প্রিয়নাথ একা, আর অপেক্ষাকৃত বড়টিতে স্ত্রী পুত্র সহ তারিণী চেপে বসল। মৃদু শব্দে বনের মধ্যে দিয়ে পালকি এগিয়ে চলল। পাহাড়ের গায়ে, উপরে নিচে সর্বত্র শুধুই জঙ্গল, সুপ্রাচীন বনভূমি। এই প্রাগৈতিহাসিক যুগের গ্রানাইট আর ব্যাসল্ট শিলায় ঘেরা প্রকৃতি মনে এক অদ্ভুত বিষাদের জন্ম দেয়। এভাবেই ঘন্টা দুয়েক যাবার পর যখন সন্ধ্যা হয় বনের মধ্যে পায়ে চলার পথ দেখা গেল। গলার কাঠের ঘন্টার আওয়াজ শুনে তারিণী বুঝতে পারল পোষা গরুরা এবার যে যার ঘরে ফিরছে। খানিক বাদই বন উধাও হয়ে ছোট ছোট চাষের জমির দেখা মিলল। রাস্তার দুপাশে খড় আর খাপড়ার চাল দেওয়া গোলাকার কুটির, দেওয়ালে নানা রঙের ফুল গাছপালা আঁকা। কেউ কেউ দেয়ালে কাঁচের টুকরো বসিয়েছে, তাতে যাই যাই রোদের আলো পড়ে ঝিকমিক করছে। ধুলোয় গাঁজানো মদের নেশা ধরানো গন্ধ আর কুকুরের একটানা ডাক শুনে নাগরিক তারিণীর মনে হলো কলকাতা শহরের বিজলিবাতি, ছ্যাঁকড়া গাড়ি, ট্রাম, বাস, লোকজনের ভিড় যেন দূরতর কোনো ফেলে আসা জন্মের কথা। অচেনা এক সমান্তরাল পৃথিবীর পথ পেয়ে নিরন্তর এগিয়ে চলেছে তারা। গ্রাম পার হতেই দূরে যখন সাদা গির্জার চূড়াটা চোখে পড়ল, বোঝা গেল তামাটুলি এসে গেছে। সূর্য তখন অস্তাচলে। হুম হুম শব্দ করে সেই গির্জা পেরিয়ে বিরাট এক মাঠ পার হয়ে জমিদার বাড়ির সদর দরজায় পালকি দুটি পৌঁছালো। দুই দিকে দুই উদ্যত সিংহের মূর্তি বসানো। বিরাট সেই সিংহদুয়ার খুলে দিল দুইজন বলশালী পাইকান। অবশেষে পালকি থামল জমিদার বাড়ির সামনে। এত বড় অট্টালিকা আগে দেখেনি তারিণী। প্রিয়নাথও না। ম্যাকিন্টশ বার্নের নকশা গায়ে, সামনে বড় বড় করিন্থিয়ান থাম, খিলান দেওয়া সিঁড়ি একতলা থেকে উঠেছে দোতলায়। জমিদার মশাই সপার্ষদ দাঁড়িয়েছিলেন পোর্টিকোতে। আগেই খবর পেয়েছিলেন নিশ্চিত। তারিণী আর প্রিয়নাথ পালকি থেকে নামতেই হাসি মুখে জমিদার এগিয়ে এলেন তাদের দিকে। কিন্তু এই হাসি বড্ড কেঠো, যেন জোর করেই হাসছেন। আসুন আসুন, গরিবখানায় আসতে আজ্ঞা হোক। প্রিয়নাথ নিজেদের পরিচয় দিয়ে সরাসরি কাজের কথা এলেন। সেসব পরে হবে, কিন্তু অবস্থা গতিকে তারিণীর পরিবার আর শিশু সন্তানকেও সঙ্গে আনতে বাধ্য হয়েছে। বেচারারা এতটা পথ যাত্রা করে ক্লান্ত। দয়া করে বাড়ির মেয়েদের একটু খবর দিন। তারিণী প্রতিরোধ করতে গিয়ে প্রিয়নাথের চোখ পাকানো দেখে চুপ করে রইল। মিনিট পাঁচেকের মধ্যে জনা তিনেক দাসী দৌড়ে এসে সসন্তান মাখন আর তাদের মালপত্র ভিতর বাড়িতে নিয়ে গেল। জমিদার মশাই, আমাকে এখনই বেরোতে হবে। লোকাল পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করব। তারিণীও সঙ্গে যাবে। গোপীনাথ কি যেন বলবেন বলে বার দুই মুখ খুলেই ঢোক গিলে চুপ করে গেলেন। কিছু বলবেন? আগে পুলিশ স্টেশনে তো এখন কাউকে পাবেন না। কেন? সবাই বেদিয়া পাড়ায় গেছে। সেটা আবার কোথায়? কাছেই একটা সাঁওতাল পাড়া আছে, সেখানে। সবাই মিলে কেন? কিছু হয়েছে ওখানে? আগে কি আর বলি, আজ দুপুরেই একটা বেদিয়া মেয়ে ছেলে অদ্ভুতভাবে মারা গেছে। পাইক বলল, তামাটুলিতে প্রেতের নজর লেগেছে বাবু। সে কি গো, এমন বলছো কেন? মিসে বলে নাই হুজুর, সব ওই জাদুকরের কাজ। ওই গণপত্নী না কি যেন নাম, প্রেতকে বশ করতে কি সবাই পারে বলেন?
তেনাদের ডেকে আনা সহজ, কিন্তু একবার চলে এলে ফেরত পাঠাতে দম ফেটে যায়। সেই তিনি এখন গোটা তামাটুলিতে ঘুরে বেড়াচ্ছেন আর মানুষের আত্মা চুষে খাচ্ছেন। বলে পাইক ছেলেটি নিজেই কেমন শিউরে উঠল। ওরা যখন বেদিয়াপাড়ায় পৌঁছল ততক্ষণে ঘন অন্ধকার চারিদিকে ঘিরে ধরেছে। পাইকের হাতে মশাল ছিল, পথ দেখিয়ে নানা কথা বলতে বলতে চলল। আপনি জানেন না বাবু, এই যাদের কথা বলছি তারা সব এক একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর জীব, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বেদিয়াপাড়া অন্য সাঁওতাল পাড়াগুলো থেকে খুব বেশি আলাদা নয়। পাড়ার মাঝে বড় সর্দার বা মাঝি হানানের বাড়িটি অন্যদের অপেক্ষা আকারে বড় এবং নানা রকম পাতা ফুল দিয়ে সাজানো। এক প্রান্তে মারাংবুরুর থান। এই মারাংবুরু সাঁওতালি গ্রামকে অপদেবতাদের হাত থেকে রক্ষা করেন। প্রায় প্রতিটি বাড়ির সামনে বড় দাওয়া, যেখানে জাতি বর্ণ নির্বিশেষে সকল অতিথিকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। তবে শোনা যায় অপরিচিত লোকজনকে এরা বিশেষ পছন্দ করে না, যদিও এসে পড়লে আপ্যায়নে ত্রুটি থাকে না। মূল গ্রামটি পেরিয়ে তারা একটি সরু পায়ে হাঁটা মাটির পথ ধরল। সেই পথে খানিক অগ্রসর হতেই মানুষজনের কণ্ঠস্বর শোনা গেল। প্রায় জনাকুড়ি সাঁওতাল পুরুষ ও রমণী দাঁড়িয়ে আঞ্চলিক ভাষায় চাপা কণ্ঠে উত্তেজিতভাবে কিছু আলোচনায় মত্ত। পাইক ছেলেটি তাদের ভাষায় কিছু প্রশ্ন করলে একজন সুঠাম দেহের সাঁওতাল হাত পা নেড়ে যা বলল তা তারিণী কিংবা প্রিয়নাথের বোধগম্য না হলেও সে যে অত্যন্ত ভয় পেয়েছে সেটা স্পষ্টই বোঝা গেল। পাইক তাদের দিকে ফিরে বলল, বাবু, আমি আর এগোতে পারবো না। দুপা দূরেই ওই বেদিয়ামের ঘর, যা দেখার এখান থেকেই দেখে নেন। কেন, কি সমস্যা? বাবু, আমার সংসার আছে, পরিবার আছে, এখন ও বাড়িতে প্রেত ঘুরে বেড়াচ্ছে। এরাও বললে আমি যেতে পারবো না, ক্ষমা করবেন। ঠিক আছে, মশালটা আমায় দাও। বলে মশাল নিয়ে দুজনে এগিয়ে গেল। পাইক ভুল বলেনি। দু পা যেতে না যেতেই মাঠের ধারে একটি সুন্দর সাজানো কুটির নজরে এলো। আশেপাশে অন্য কোনো কুটির নেই। সামনে লাঠিধারী দুই নেটিভ কনস্টেবল দাঁড়িয়ে খৈনি ডুলছে। তাদের পরিচয় জানতে পেরে স্যালিউট করে পথ ছেড়ে দাঁড়ালো। তামাটুলি থানার ওসির দায়িত্বে বর্তমানে আছেন অলিভার হারপার সাহেব, বয়সে ছোকরা। এর আগে বেশ কিছুদিন সাহেব লালবাজারে থাকাকালীন প্রিয়নাথের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। ডিটেকটিভগিরির নানা কলকৌশল প্রিয়নাথের কাছেই শিখেছিলেন হারপার। প্রিয়নাথ নিজের নাম বলে হাঁক পাড়তেই সাহেব বললেন, কাম ইন বলে স্বাগত জানালেন। বোঝা গেল তার আগমনে সাহেব যার পর নাই খুশি হয়েছেন। মিট মাই ভেরি গুড ফ্রেন্ড মিস্টার তারিণী চরণ রয়, a very bright and brilliant detective. শুনে হারপার সাহেব তারিণীকে যেভাবে আপাদমস্তক জরিপ করলেন তাকে আর যাই হোক উৎফুল্ল হওয়া বলা যায় না। পুলিশের নিয়মে বহিরাগত মানুষ অবাঞ্ছনীয়। ছোট ঘর, আসবাব বলতে ঘরের কোণে একখানি ছোট খাট, উপরের চাদর গুটিয়ে মাটিতে লুটোচ্ছে। এখানে কি হয়েছে বলা যায়? প্রশ্নের জবাবে সাহেব হতাশায় মাথার টুপিখানা খুলে মাটিতে ছুঁড়ে ফেললেন। মিস্টার মুখার্জি, এত বছরে ডিপার্টমেন্টে কাজ করছি, এত কেস হ্যান্ডেল করেছি, কিন্তু গত 3 দিনে একের পর এক যা হয়ে চলেছে তাকে ভুতুড়ে কাণ্ড বাদে আর কি বা বলবো বলুন তো। আমি এর মাথামুন্ডু কিছুই খুঁজে পাচ্ছি না। তারিণী ঘরে প্রবেশ করা মাত্র শিকারী বিড়ালের মতো এদিক ওদিক ঘুরছিল। সাহেব কিছু বলার আগেই সে ঘরের একমাত্র জানলার কাছে গিয়ে ডাক দিল, দারোগা বাবু, এই দিকে দেখুন।
সেদিকে ফিরতেই প্রথমবার মেয়েটির মৃতদেহ প্রিয়নাথের দৃষ্টিগোচর হল। খাটের আড়ালে থাকায় মশালের আলো তখনও পর্যন্ত সেদিকে পৌঁছতে পারেনি। জানালার ঠিক নিচে অদ্ভুত ভঙ্গিমায় পড়ে আছে এক সাঁওতালি যুবতী। তার দুচোখ বিস্ফারিত, যেন মৃত্যুর ঠিক আগে নিদারুণ কোনো আতঙ্ক তার হৃদযন্ত্রকে চিরকালের মতো বিকল করে দিয়েছে। গোটা দেহ মুচড়ে এমন হয়ে আছে যেন কোনো প্রচণ্ড শক্তিধর মুষ্টি এই সুন্দর তনুটির রস নিংড়ে নিয়েছে। মুখ হাঁ, পাশেই একটি মাটির কলসি ভেঙে ছত্রাখান হয়ে সারা ঘরে জল ছড়িয়েছে। মাটির মেঝেতে দাগ দেখে বোঝা যায় মরবার আগে প্রাণপণে ছটফট করেছিল মেয়েটি। বড় কষ্টের মৃত্যু। হারপার সাহেব, আপনাকে কে খবর দিল? আর বলবেন না, আজ বিকেলে গ্রামের সর্দার মাঝি হানানের লোক থানায় গিয়ে জানালো বুধনিকে নাকি ভূতে ধরেছে। আরে এটা কোনো কথা হলো? ভূতের ব্যাপারে আমাদের কি করার থাকতে পারে? এসব তো গায়ের ওঝাই দেখে, তো তাকেই জানাতে বললাম। সে বলল গায়ের কেউই নাকি বুধনির ঘরে যাবে না, ওঝাও যাবে না। একে আমাদের থানায় লোকজন কম, তাও আমি একজন সিপাহীকে পাঠালাম। সে এসে খবর দিল বন্ধ ঘরে নাকি বুধনি মরে পড়ে আছে। কি জ্বালা বলুন দেখি! এমনিতেই পরপর দুটো খুন, এর মধ্যে এই আরো এক। দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? আচমকা তারিণীর এমনতর প্রশ্নে হারপার সাহেব যে বিলক্ষণ বিরক্ত হলেন তা তার মুখমণ্ডলেই প্রকাশ পেল। ভুরু কুঁচকে প্রিয়নাথের দিকে চাইতেই তিনি সাহেবকে হাতের ইশারায় আশ্বস্ত করলেন যে তারিণী যথেষ্টই বিশ্বাসযোগ্য। কাঁধ ঝাঁকিয়ে হারপার তারিণীর দিকে চেয়ে বললেন, হ্যাঁ, দরজায় ভেতর থেকে ছিটকিনি দেওয়া ছিল, আমাদের দরজা ভেঙে ঢুকতে হয়েছে। বুধনিকে বাইরে শেষ কখন দেখা গেছে? দেখুন, সেসব জিজ্ঞাসা করা হয়নি, তবে এর চিৎকার শুনে গায়ের মেয়ে বউরা বাড়ির কাছে চলে আসে। প্রথমে বিছানায় শুয়ে ছটফট করছিল, তারপর জানলার কাছে এসে চিৎকার করে বলতে থাকে ওকে নাকি ভূতে ধরেছে। তাই যারা সাহায্য করতে এসেছিল তারাও দূরে চলে যায়। খানিক বাদে পুলিশে খবর দেওয়াই দস্তুর মনে করে, তারপর যা চোখে দেখতে পাচ্ছেন তাই। আর কিছু জানার আছে? হ্যাঁ, ডাক্তার ডাকা হয়েছে। তামাটুলিতে একজনই ডক্টর পিয়ারসন। উনি নিজেই অসুস্থ হয়ে মাসখানেকের উপরে কলকাতায় প্রেসিডেন্সি জেনারেল হসপিটালে ভর্তি। শুধু সিস্টার এলা আছেন, এখানকার মিশনের দেখাশোনা করেন। ইউ মে হ্যাভ হার্ড অ্যাবাউট হার হাজব্যান্ড উইলিয়াম ওয়ার্ড। কলকাতার নাম করা চিকিৎসক ছিলেন। আফটার হিজ ডিমাইজ সিস্টার এলা মিশনে যোগদান করে আদিবাসী মেয়েদের জন্য কিছু একটা করার ইচ্ছে নিয়ে এখানে চলে আসেন। সেই থেকে এখানেই আছেন। পাশ করা ডাক্তার না হলেও কাজ ঠিকই চালিয়ে দেন। বিশেষ করে মহিলাদের নানা সমস্যা বোঝেনি তো। এক টানা বলে হারপার সাহেব চুপ করলেন। তারিণী কিন্তু বসে নেই। কোথা থেকে একখানি মোমবাতি নিয়ে মশালের আগুনে ধরিয়ে মৃতার একেবারে সম্মুখে চলে গিয়েছে। হঠাৎ প্রায় আর্তনাদ করে বলল, দারোগা বাবু, এই চোখের মণি দুটো দেখেছেন? একেবারে কালির মতো কালো। উত্তরে প্রিয়নাথ কিছু বলতে যাবে তার আগেই দরজার সামনে থেকে দৃঢ় কিন্তু সুললিত এক মহিলা কণ্ঠ শোনা গেল, প্লিজ ওর গায়ে হাত দেবেন না। তিনজনই চমকে দেখল দীর্ঘ শুভ্রবরণ গাউন পরিহিত রক্তবরণ কেশের বছর 50-এর এক মহিলা দরজার সামনে দাঁড়িয়ে। বলা বাহুল্য ইনি মাদাম এলা ব্যতীত কেউ হতে পারেন না। ভদ্রমহিলার চেহারায় এমন এক সৌম্য ভাব যে দেখলেই সম্ভ্রম জাগে। এলার এক হাতে একখানি ডাক্তারি ব্যাগ, অন্য হাতে বেতের টুকরি, গলায় স্টেথোস্কোপ ঝুলছে। তারিণী তাকে দেখা মাত্র শশব্যস্ত হয়ে উঠে পড়ল। অবশ্য মৃতাকে পরীক্ষা করার কিছু নেই, তবু যতটা যা দেখার দেখে মাথা নেড়ে মাদাম এলা বললেন, এর ক্রিমিশনের ব্যবস্থা করতে হবে। সাঁওতালদের বিশ্বাস একে ভূতে ধরেছিল, কেউ এর বডি ছোবে না। আপনারা পুরুষ মানুষ, আপনারা ছুলে এরা ভালোভাবে নেবে না। আজকে মিশনে মেয়েও বেশি নেই, রাতের ব্যবস্থাটা করি আগে, কাল ভোরে না হয় পোড়ানোর কথা ভাবা যাবে।
কিন্তু পোস্টমর্টম? প্রশ্নটা শোনা মাত্র হারপার সাহেব এবং মাদাম এলা এমনভাবে প্রিয়নাথের দিকে তাকালেন যেন তিনি খুব ভুল কিছু বলে ফেলেছেন। দিস ইজ নট ইউর ক্যালকাটা স্যার। এখানে জঙ্গলের আইন চলে। এখানের লোকেরা কি বিশ্বাস করছে জানেন? কিছুদিন আগে ক্যালকাটা জাদুকর যে প্রেতাত্মা ছেড়ে দিয়েছিল সে এখনো ফিরে যায়নি, আর এসব তারই কীর্তি। সাঁওতালরা স্বভাবে শান্ত, কারো ক্ষতি চায় না, তাই সে জাদুকর বেঁচে আছে। কিন্তু তাই বলে এদের মেয়েদের শরীর নিয়ে পরপুরুষ কাটাছেঁড়া করবে, সেটা এরা মেনে নেবে না। এখানকার নিয়মে মৃতদেহকে সারা রাত পাহারা দিতে হয়। আমি নিজে জেগে থেকে পাহারা দেব। কাল সকালে দেখা হবে। এই কথার উত্তর হয় না। হারপার সাহেবও কিছু বললেন না দেখে প্রিয়নাথ ও তারিণী নিরুত্তরে জমিদার ভবনে ফিরে এলো। ওদিকে থানাও ফাঁকা রাখা যায় না, তাই কনস্টেবলরাও ফিরে গেল। মাঝরাতে দরজায় প্রবল কড়া নাড়ায় প্রিয়নাথ আর তারিণীর ঘুম ভাঙালো জমিদারের পাইক। খবর দিল বুধি আর কুটির কে যেন জ্বালিয়ে দিয়েছে। মাদাম এলা কোনো রকমে বেঁচেছেন। তার দেহের বহু স্থান সেই আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। সরকার জেলা সদর অফিস চালু করলেও তামাটুলিতে এখনো উপযুক্ত দালান বানানো যায়নি। এদিকে থানার যে ছোট গারদ ঘরটা আছে তাতে স্থানীয় ছিঁচকে চুরির আসামিদের রাখা গেলেও খুনের দায়ে সোপর্দ ব্যক্তিকে রাখার ঝুঁকি নেননি হারপার সাহেব। গণপতিকে আপাতত চার্চের একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। তার দলবলকেও নির্দেশ দেওয়া হয়েছে তামাটুলি থেকে কোথাও না যেতে। জমিদার বাবুই তার বাড়ির আস্তাবলের এক ধারে তাদের থাকার ব্যবস্থা করেছেন। পরদিন সকালে তারিণী আর প্রিয়নাথ গণপতির সঙ্গে দেখা করতে যাবে ঠিক করল। যার কারণে তামাটুলি আসা, এসে অবধি তাকেই দেখতে পায়নি তারা। সেখানে পৌঁছানো মাত্র হারপার বললেন, আপনারা ওকে যা জিজ্ঞাসাবাদ করার করে নিন। গণপতিকে এখানে আর বেশি দিন রাখা যাবে না। ওপর থেকে অর্ডার এলে ওকে জিরোনিয়াতে পাঠিয়ে দিতে হবে, অথবা কলকাতা। আচ্ছা, চার্জশিট রেডি? না, এখনো হয়নি, তবে আজকালের মধ্যেই করে নেব। বিনা চার্জে তোকে ধরেও রাখা যাবে না। কিছু মনে করবেন না, খুনের চার্জ যে দিয়েছেন প্রমাণ পেয়েছেন কিছু? তারিণীর প্রশ্ন শুনে একটু যেন চমকে উঠলেন হারপার। একেবারে নামগোত্রহীন এক নেটিভ যে তাকে এভাবে প্রশ্ন করতে পারে তা এতকাল তার ধারণার বাইরে ছিল। তারিণী, তুমি বেশি কথা বলো না তো, চুপ থাকো। এই ছোকরা নিতান্ত নভিস মিস্টার হারপার, অত আদব কায়দা এখনো শিখে উঠতে পারে। কিন্তু উইথ ডিউ রেসপেক্ট, আমারও জানতে ইচ্ছে করছে গণপতির বিরুদ্ধে কি কি প্রমাণ পেলেন। সাহেবের রাগ এখনো কমেনি। নেহাত প্রিয়নাথ লালবাজারের দারোগা, তাই গজগজ করে হলেও উত্তর দিলেন, অকারণে ধরিনি দারোগাবাবু, রীতিমতো পাথুরে প্রমাণ আছে। আর 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 সুপারিনটেন্ডেন্ট রিচার্ড টেলর নিজে মৃত্যুর আগে খুনিকে আইডেন্টিফাই করে গেছেন। তারিণী আর প্রিয়নাথ দুজনেই একই সঙ্গে হাঁ। এটা একেবারে অপ্রত্যাশিত। মানে কিভাবে? বলবো, কিন্তু তাহলে আপনাকে আমার সঙ্গে ওর বাংলোতে যেতে হবে। হ্যাঁ, সে তো যাবই। আপনি দয়া করে একটু খুলে বলবেন গোটা ঘটনাটা। আসলে লালবাজারে ডিটেইল রিপোর্ট পৌঁছানোর আগেই আমরা চলে এসেছি কিনা, আর এসেই তো কাল এমন সব ঘটনা ঘটলো যে বিস্তারিত সবকিছু জানতে পারিনি। হারপার লোক মন্দ নন। প্রিয়নাথ ক্রমাগত নরম সুরে কথা বলায় তিনিও কিছুটা নরম হয়েছেন বোঝা গেল। আমি গতকালই আপনাকে ক্রাইম সিনে নিয়ে যাব ভাবছিলাম, সময়ের অভাবে হয়ে উঠল না। অ্যাকিউজডের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সেখানে একবার যেতে চাইলে আমি সঙ্গে যেতে পারি। বেশি দূর না, কাছেই। বাট দিস জেন্টলম্যান, বলে আবার তিনি তারিণীর দিকে তাকালেন। মানে পরিষ্কার, সাহেব,
এই যুবকটিকে দেখে যতটা সাধারণ মনে হচ্ছে ইনি ততটাই অসাধারণ। গোপনীয়তার কারণে বলতে পারছি না, কিন্তু এটুকু বললেই যথেষ্ট হবে। আমাদের চিফ ম্যাজিস্ট্রেট টমসন সাহেব থেকে বড়লাট অবধি নানা প্রয়োজনে শরণাপন্ন হয়েছেন। ক্ষমতায় ইনি বিলেতের বিখ্যাত কনসাল্টিং ডিটেকটিভ হোমস সাহেবের সমকক্ষ। দয়া করে একে অবহেলা করবেন না। ও চলুন তবে। তিনজন টেলরের বাংলোর দিকে পা বাড়ালেন। এই পাণ্ডববর্জিত জায়গায় জেলা সদর অফিস খোলার কারণ? প্রিয়নাথের মনে বেশ কিছুদিন ধরেই এই প্রশ্নটা ঘোরাফেরা করছিল। গুড কোয়েশ্চেন। আপনি তো জানেন মিস্টার মুখার্জি, ইদানিং সারা ভারত জুড়ে কুইনের শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এদের মধ্যে ন্যাশনাল কংগ্রেস আমাদের সঙ্গে কোঅপারেট করে নিজেদের অসুবিধার কথা জানানোর পিসফুল পথ বেছে নিয়েছে। মহারানীও এই সংগঠনকে দমনের চেষ্টা করেননি। শি ইজ ট্রাইং হার বেস্ট। হাজার হোক, আমরা ইংরেজরা সবার সমান অধিকারে বিশ্বাসী। কিন্তু কিছুদিন হলো অবস্থা বদলেছে। চারিদিকে ব্যাঙের ছাতার মতো উগ্রপন্থী সংগঠন গড়ে উঠছে। এরা কারা, এদের কি নাম, এদের সংখ্যা কত, কিছুই আমাদের কাছে স্পষ্ট নয়। এরা কোনো মিটিং মিছিল করে না, একেবারে ডিরেক্ট অ্যাকশন। বেশিরভাগ ক্ষেত্রেই এরা ধরা পড়ে আর এদের ফাঁসিতেও ঝোলানো হয়। কিন্তু দুদিন বাদেই একেবারে অপ্রত্যাশিতভাবে আরেক জায়গা থেকে আক্রমণ নেমে আসে। জানি মিস্টার হার্পার। বছর কয়েক আগে পুনায় সেই চাপেকার ব্রাদার্সের ইনসিডেন্টের পর টেররিস্টদের সাহস অনেকটা বেড়ে গেছে। ওরা ভাবছে ইংরেজদের চাইলেই খুন করা যেতে পারে। এ ব্যাপারে আমাদের রানী জিরো টলারেন্স নীতি নিয়েছেন। এদের বেশি বাড়তে দিলে আবার 57-এর মিউটিনির দিন ফিরে আসতে সময় লাগবে না। আমাদের কাছে খবর ছিল বেশ কিছু ফেরা টেররিস্ট তাড়া খেয়ে এদিক ওদিক পালিয়েছে। তাদের অনেকেই এই জিরোনিয়া, লবটুলিয়া, তামাটুলিতে নাম ভাড়িয়ে লুকিয়ে আছে। এখানে লুকোনো সহজ, চারিদিকে ঘন জঙ্গল, দূরে দূরে থানা। সরকার তাই তামাটুলিতে জেলা সদর অফিস বানাচ্ছে, যাতে এই সব জায়গায় নজর রাখার সঙ্গে সঙ্গে পুলিশ জঙ্গলেও চিরুনি তল্লাশি চালাতে পারে। রিচার্ড টেইলর সুনামের সঙ্গে মাদ্রাস আর বম্বে প্রেসিডেন্সির দায়িত্ব সামলেছেন। এই এপ্রিলেই রানীর মুখপাত্র হয়ে সুদূর চীন দেশে গেছিলেন। সেখানে নাকি আবার খ্রিশ্চান মিশনারিদের ওপরে বক্সাররা আক্রমণ চালাচ্ছে। ওখানকার কাজ মিটতেই সরাসরি এখানে আসেন, আর তারপরেই তো। তিনজন হাঁটতে হাঁটতে ছোট্ট একটা বাংলোর সামনে চলে এসেছিল। কিন্তু যেখানে জেলা সদর অফিস বিল্ডিং অবধি এখনো ঠিকঠাক তৈরি হয়নি, সেখানে এত তাড়াহুড়োর কি ছিল? তারা আমাদের ছিল নাকি? স্বয়ং টেলর সাহেবই তো ব্যস্ত হয়ে উঠেছিলেন। বিয়ে করেননি, কাজ পাগল মানুষ, কোথাও অশান্তির খবর শুনলেই সেখানে ছুটে যাবেন। অ্যাজ এফ সরকার চালানো যেন ওর পার্সোনাল ক্রুসেড। PM সলসবরিও ওকে খুব পছন্দ করেন। যেই কানে এসেছে যে এখানে কিছু টেররিস্টের আস্তানা হতে পারে, অমনি টেইলর ছুটে চলে এসছেন। তবে দালান তৈরি হচ্ছে, আর মাসখানেক বড় জোর। কিন্তু তার আগেই যেমন ঘটনা ঘটে যাবে কে জানত। বাংলোর ফটকের সামনে এক পেয়াদা তাদের দেখেই লম্বা সেলাম ঠুকে ফটক খুলে দিল। ভেতরে বাগান আছে, তবে তেমন গোছানো নয়। ইতস্তত কয়েকটা মার্বেলের মূর্তি রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। চারিদিকে বিরাট উঁচু পাঁচিল। দেখেই বোঝা যায় কোনো পুরনো বাংলো চটজলদি সারিয়ে বসবাসযোগ্য করা হয়েছে। এক কোণে এখনো ভাড়া বাঁধার বাঁশ, কাঠ, দড়ি জড়ো হয়ে পড়ে আছে। কিছুটা মোরামের পথ পেরিয়ে মূল বাসস্থান। মূল দরজায় বিরাট তালা ঝুলছে, তাতে মার্কিন কাপড় জড়িয়ে সুতো বেঁধে গালা দিয়ে সিল করা। হারপার পকেট থেকে একটা লম্বা পিতলের চাবি বের করলেন। সিল ভেঙে ঘরে ঢোকা মাত্র তারিণীর নাকে অদ্ভুত একটা গন্ধ এলো। এমন গন্ধ মন বিষণ্ণ করে দেয়। ঢুকেই সরু লবির দুই পাশে দুটো করে মোট 4টে বড় ঘর। বাঁদিকের দুটো ঘর খালি, আর ডান দিকে শুরুতেই একটা বসার ঘর, আর তারপর বেডরুম। দুটোই সুসজ্জিত।
তারিণী অনেকক্ষণ চুপচাপই ছিল। এবার একটা প্রশ্ন না করে পারল না। আচ্ছা, টেলর সাহেব কি আচমকা এসে পড়েছিলেন, মানে কোনো খবর না দিয়েই? একরকম তাই। সেই জন্যেই সব ঘর গুছিয়ে ওঠা যায়নি। খবর পেলাম সাহেবের জাহাজ RMS মে ফ্লাওয়ার চীন থেকে ফিরতে আরও 1 মাস সময় লাগাবে।